ওদিকে আলিপুরদুয়ারের গিরিয়া সেতু, দীর্ঘদিন ধরে এই সেতুর হাল খারাপ, তা বারবার করে অভিযোগ করার পরেও প্রশাসন নাকি শুনছে না। মাঝখানে মাঝখানে গর্ত হয়ে গিয়েছে, আবার লোহা রড ভেঙে ঝুলছে। ব্রিজের সমস্যা তো আমার বোধ ক্লান্তি আমি ওইখানে দেখতেছি। ব্রিজটা মাঝখানটা এতটাই ডাউন হয়ে গেছে, দীর্ঘদিন থেকে অ্যাক্সিডেন্টের হার দিন দিন বেড়ে চলেছে। এই গত কয়েকদিন আগে একটা টোটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, যান প্রাণের ঝুঁকি নিয়ে সেই ব্রিজ পারাপার হতে লাগে। এতটাই ছাত্রছাত্রীদের যাতায়াতের এতটা অসুবিধা। ব্রিজটা হলে আমরা সবাই হাজার হাজার লোক উপকৃত হব। রাজকুমার, প্রায় 30 বছর ধরে এই সেতু আস্তে আস্তে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। তো আগে থেকে বারবার অভিযোগ জানানোর পরেও এখনো এই গিরিয়া সেতুর কোনো রকম কোনো মেরামতির ব্যবস্থা না হওয়ার কারণ কি? দেখো অতনুদা, মূলত এটা এই গিরিয়া সেতু মেরামত না হওয়ার কারণ মূলত হচ্ছে তালবাহানা। প্রশাসনিক যে তালবাহানা, সেই তালবাহানাতেই কিন্তু কার্যত এই সেতুটি মেরামত হচ্ছে না। এবং এই সেতুর অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে যে সেতুটির অবস্থা কি আছে। এটা শুধু আলিপুরদুয়ার যে জেলার একটি অংশের সমস্যা নয়, সংলগ্ন কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ কিন্তু এই সেতু দিয়ে যাতায়াত করেন। তারা তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করবার জন্য এখান দিয়ে নিজে যাতায়াত করেন, ছাত্রছাত্রী সকলেই যাতায়াত করেন। কিন্তু প্রশাসনিক তালবাহানাতেই, কিন্তু প্রশাসনিক গাফিলতিতেই এই সেতু মেরামত হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। অতনুদা, ধন্যবাদ। আমাদের প্রশ্ন হলো, কাঁঠালবাড়ি জিপিটা হলো বিজেপির আর দুইবারের বিধায়ক, তারা কি কাজ করলো? তারা সিলিন্ডার করুক না, আমরা করে দিচ্ছি। আর ডায়লগ বড় বড় দিবে, ভাষণ বড় বড় দিবে বিজেপির নেতারা কাঁঠালবাড়িতে এসে, যে এই ব্রিজ করে দেব, এই রাস্তা করে দেব। এই অবধি একটা সিসি রোডও করতে পারেনি, একটা ব্রিজও করতে পারেনি। কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরাই করব ওই ব্রিজ, আমরাই করব। কিন্তু এরা বলুক না যে আমরা করতে পারছি না। কোচবিহারের সিতাইয়ের বিজয় বৈদ্য সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু। এবার এই সেতুতে ওঠার যে অ্যাপ্রোচ রোড, সেই অ্যাপ্রোচ রোডের হাল যদি দেখেন আপনি, তাহলে ভাবুন যে সেতুতে উঠবেন কি করে। একবার দেখুন অবস্থা, এরপর দেখাচ্ছি আপনাকে সেতুর অবস্থা। দেখুন ব্রিজের কি অবস্থা, মরচে পড়ে গেছে। ভারী গাড়ি উঠলে ব্রিজ কাঁপছে। এমন অবস্থা এলাকার মানুষ ধরেই নিয়েছেন, এ আর সারানো যাবে না। যদি পাশে আরেকটা এরকম ব্রিজ বানিয়ে দেওয়া যায়, সেই আবেদনই তারা করছে। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, এই ব্রিজটার হাল এমনই যে এই ব্রিজটা বোধহয় আর সারানো যাবে না। সেক্ষেত্রে প্রশাসন কি ভাবনা চিন্তা করছে? এলাকার মানুষ তো চাইছেন নতুন একটা ব্রিজ হোক। হ্যাঁ, একেবারেই অতনু, তোমাকে জানিয়ে রাখি, এই সিতাই ব্লকের এই সেতুটি কিন্তু গুরুত্বপূর্ণ সেতু এবং বাম আমলে আজ থেকে প্রায় বছর 25 আগে এই সেতুটি তৈরি হয়েছিল। বর্তমানে সেতুর অবস্থা এতটাই দুর্বল, সেতুর নিচের লোহার স্ট্রাকচারে মরচে ধরে গেছে, ভঙ্গুর হয়ে গেছে, যে কোনো ভারী যানবাহন উঠলে কাঁপতে থাকে। ফলে যে কোনো দিন সেই সেতুটি ভেঙে যেতে পারে বলে বাসিন্দাদের আশঙ্কা। তাই বাসিন্দারা এই এলাকায় এই জায়গায় একটা গিরিধারী নদীর ওপর নতুন সেতুর দাবি করছেন। যদিও গোটা বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক সঙ্গীতা রায় তিনি যেটা জানিয়েছেন যে স্থানীয় সাংসদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং সাংসদের যে সাংসদ উন্নয়ন তহবিলের টাকায় সেইখানে সেতু তৈরির একটা পরিকল্পনা রয়েছে, এমনটাই জানিয়েছেন বিধায়ক সঙ্গীতা রায়। অতনু, ধন্যবাদ। খুব ভয়ঙ্কর চলে, হ্যাঁ, অবস্থা খুবই খারাপ আর কি। এই যে আপনারা বালি পাথর নির্মাণ সামগ্রী নিয়ে যাতায়াত করেন, ভয় লাগে না? ভয় তো লাগে, পুরো ভয় ভয় করে যাই, পুরো ভয়। ব্রিজটা নড়ে তো, নড়ে, গাড়ি গেলে নড়ে তো। এই ব্রিজটাতে এই বড় বড় গাড়িগুলা বালু বজরি নিয়ে যাওয়া নিষেধ, তথাপিও নিয়ে যাচ্ছে। কখন যে ভাঙি পড়ে কোনো ঠিক নেই। আমরা খুব দুঃখিত এই ব্রিজটা নিয়ে, আমরা চলাফেরা করিয়া খাইতে পারি না। এখানে আছে গাবুয়া, কালীরহাট, নাকারজান, তামাগুড়ি, জাটিগাড়া, বড় বাংলা, অনেক গ্রাম আছে, অন্তত 3-4 হাজার। কিন্তু সবাই ভয় ভয় করিয়া যাইতে পারতেছে না। নকশালবাড়িতে সেচ নালার উপর একটা কালভার্ট তৈরি করা হয়েছে যাতে পাশের জমিতে যাওয়া যায়, কিন্তু এ তো বেআইনি। এভাবে তো কালভার্ট বানানো যায় না। এভাবে বেআইনি নির্মাণ করা সম্ভব হলো কিভাবে? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, সরাসরি বলতে পারবে। বিশ্বজিৎ,
দেখো, একেবারে শেষ নালার ওপর অবৈধভাবে এই কালভার্ট নির্মাণ করা হচ্ছে, তবে কার মদতে এই নির্মাণ হচ্ছে তা নিয়ে কিন্তু অবশ্য প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। কারণ এই হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের প্রধানের এলাকা এই মঙ্গল সিং রোড, সেখানেই দেখা যাচ্ছে যে জমি মাফিয়াদের সুবিধা করতেই এই শেষ নালার ওপর কালভার্ট নির্মাণ হচ্ছে, যা পুরোপুরি অবৈধ। প্রধান বলছেন তার কাছে এর কোনো অনুমতি নেই, কে বা কারা কেন করছেন তা নিয়েও কিন্তু তিনি জানেন না। তবে গোটা ঘটনায় কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে যে এই শেষ নালার ওপর কালভার্ট হলে আগামী দিনে কিন্তু শেষ নালার যে আয়তন তা কিন্তু ছোট হবে এবং এতে কিন্তু চাষের কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তবে গোটা বিষয়টি নিয়ে ভূমি রাজস্ব দপ্তর তারা কিন্তু কোনো ধরনের অভিযোগ না পেলেও তারা আগামী দিনে বিষয়টি নিয়ে পরিদর্শন করবে এবং যদি অবৈধভাবে নির্মাণ হয় তার জন্য তারা সংশ্লিষ্ট দপ্তরকে কিন্তু অভিযোগ জানাবে বলে জানা গিয়েছে। তবে এই শেষ নালা নির্মাণ কারা করছে, প্রধান তো জানেই, প্রধানের নাকের ডগায় অনেক কাজই হয়ে যাচ্ছে, প্রধান তো নাকের তেল দিয়ে ঘুমাচ্ছে। কেউ বা কারা জমিটা কিনছে, কেনার পরে হয়তো কেউ মাধ্যমেই কালভার্টটা বানাচ্ছে আর কি। কালভার্ট তৈরি করবে প্রাইভেট নিজেদের ইউজ করার জন্য, তখন প্রধানের পারমিশন অথবা বিডিও পারমিশন অবশ্যই দরকার। তো দেখবো, আমাদের সংগঠনভাবে আমরাও দেখবো। আমাদের থেকে কিছু পারমিশন নেওয়া হয়নি, যত আমাদের কমপ্লেন আসছে তখন আমি কাজটা বন্ধ করেছি। তারপরে আরো কে করতেছে ওটা আর বলতে পারতেছি না আমি, ওটা কিছু আমার জানা নাই, মানে কেন করছে। পুরো কাজটা ইলিগালি চলছে? হ্যাঁ চলতে ছিল, তখন আমি বন্ধ করছি, তারপরে আরো শুরু করছে ওরা। 2 বার হয়ে গেছে বন্ধ করা। না, আমাদের কাছে এরকম তো কোনো অভিযোগ নেই এখনো পর্যন্ত। অভিযোগ জমা করুক, আমরা দেখে নেবো, আইন অনুযায়ী যা বন্দোবস্ত করা সেটা হয়ে যাবে। না, উইদাউট পারমিশন তো কিছুই করা যাবে না। সুপ্রিম রায়ে চাকরি খারিজের জের, এবার তো পর্যটনের সমস্যা হচ্ছে আলিপুরদুয়ারে। বুকিং মিলছে না, পর্যটকরা এবার সমস্যায় পড়ে যাবেন। পর্যটন শিল্পে প্রভাব পড়ছে কিভাবে? 26,000 চাকরি বাতিলের প্রভাব কিভাবে পর্যটন ব্যবসায় পড়ছে? রাজকুমার রয়েছে আমার সঙ্গে, সরাসরি বলতে পারবে। রাজকুমার, দেখো অতনুদা, যেটা জানা যাচ্ছে যে 30শে এপ্রিল থেকে গরমের ছুটি হচ্ছে। আর যখন এই গরমের ছুটি প্রতি বছর হয়, যখন কলকাতা সহ বিভিন্ন এলাকায় প্রচণ্ড গরম পড়ে, সে সময় কিন্তু মানুষ একটু ঠান্ডার জন্য, একটু জিরিয়ে নেওয়ার জন্য, একটু বেড়ানোর জন্য, একটু ঘোরার জন্য চলে আসেন এই ডুয়ার্সের জলদাপাড়া, গরুমারা এবং বক্সা টাইগার রিজার্ভের এই যে বিভিন্ন বনাঞ্চল রয়েছে, সেই বনাঞ্চলে মানুষ বেড়াতে আসে এবং শিক্ষক শিক্ষিকারাও তাদের ছেলে মেয়ে পরিবার নিয়েও কিন্তু আসেন। যে পর্যটন ব্যবসায়ীরা এখানকার, তারা জানাচ্ছেন যে এবার এই যে গরমের ছুটির যে আগাম যে বুকিং, অন্যান্য বছর এই সময় একেবারে বুকিং সম্পন্ন হয়ে যায়, কিন্তু এবার সেই বুকিংই পাওয়া যাচ্ছে না। ফলে এই যে সুপ্রিম কোর্টের যে রায়, যাতে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি গেছে, তার জেরেই এটা বলে দাবি করছেন কিন্তু পর্যটন ব্যবসায়ীরা। তারা বলছেন অন্য কোনো বছর এই রকম পরিস্থিতি তৈরি হয় না, এবার কিন্তু যে গরমের ছুটির যে অগ্রিম বুকিং সেটা মিলছে না, ফলে বড় ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে এবং আশঙ্কায় রয়েছে এই ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা। অতনুদা, ধন্যবাদ রাজকুমার। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এখন আর কোনো বুকিং আসছেই না, নতুন করে কেউ কিছু বুক করছেন না। অ্যাডভান্স বুকিং, সেই বুকিং হচ্ছে না, অথচ সামনে ভরা পর্যটনের মাস, গরমের ছুটি। সেই গরমের ছুটিতে তো ঠাঁই নেই দশা হয় উত্তরবঙ্গে। আলিপুরদুয়ারে পর্যটন ব্যবসায়ীরা বলছেন এবার চরম ভাটা, এবার আর কেউ বুকিংই করছেন না। বুকিংয়ের সময় পরিমাণ আগের তুলনায় অনেক কমে গেছে। যদি তাই হয় তাহলে পর্যটন শিল্পে প্রভাব পড়তে বাধ্য। এই যে চাকরি যাওয়ার পরে ট্যুরিজম ব্যবসার মধ্যেও এফেক্ট হয়েছে, কারণ গরমের ছুটিতে স্টুডেন্টদের ছুটি হতো, ওই সময় মা বাবারা, টিচাররা নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে মানে ঘুরতে আসতেন আমাদের ডুয়ার্সে। তো এবার যেটা অগ্রিম বুকিং হতো আর কি, সেগুলো কোনো সাড়া পাচ্ছে না এখন আর। তো তাতে দেখা যাচ্ছে গরমের মধ্যে তেমন বুকিং আসছে না এখন আমাদের। সবাই একটু হতাশে আছে, সব রিসোর্ট আর হোমস্টে মালিকরা। আগে যেরকম মানে গরমের বুকিংগুলো আগে আসতো, এখন আসছে না। এই এফেক্টটা পড়েছে আর কি, আমাদের পর্যটনের ব্যবসাও পড়েছে আর কি। 26,000 একটা সিস্টেম থেকে বাদ চলে যাচ্ছে, শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে। সেই 26,000 জন চলে যাওয়ার একটা প্রভাব তো সিস্টেমের উপর পড়বেই। বিভিন্ন স্কুল ঢুকছে, আবার কিছু কিছু স্কুলে দেখা যাচ্ছে অন্য ছবি। যেমন সোদপুরের 2টো স্কুল, এই 2টো স্কুলে পর্যাপ্ত শিক্ষক আছে, কিন্তু স্টুডেন্ট নেই। একটা স্কুলে পড়ুয়ার সংখ্যা মাত্র 5 জন, আরেকটাতে পড়ুয়াই নেই।
স্কুল আছে, ক্লাসরুম আছে, সেই ক্লাসরুমে তালা, কারণ একজন পড়ুয়াও নেই। এ ছবি উত্তর 24 পরগনার সোদপুরের সরকারি স্কুলের। সোদপুরের HB টাউন, এখানেই ভুবনেশ্বরী গার্লস স্কুল 5 থেকে 12 পর্যন্ত পড়ানো হয়। এই স্কুল এখন পড়ুয়া শূন্য, সেখানে শিক্ষিকা 19 জন। HB টাউনে ভুবনেশ্বরী গার্লসের কাছে আরেকটি সরকারি স্কুল, সোদপুর সুশীল কৃষ্ণ শিক্ষায়তন ফর বয়েজ। এখানে পড়ানো হয় 5 থেকে 12 পর্যন্ত। এই স্কুলে পড়ুয়া মাত্র 5 জন, শিক্ষকের সংখ্যা 11। এই মুহূর্তে এটা নিয়ে কোনো কমেন্ট করা দরকার নেই। কতজন শিক্ষক রয়েছেন আপনাদের স্কুলে? না, দরকার নেই, ছেড়ে দাও। এখন পোর্টালে সব আছে, তো ইচ এন্ড এভরিথিং ইউ নো। কতজন? আমাদের যারা আধিকারিক আছে তারা ভালো বলতে পারবে। আলাদা করে কিছু শোনার নেই, সব তোমরা জানো। এই নিয়ে কোনো কমেন্ট করবো না। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। এর জেরে রাজ্যের বহু স্কুলে এখন শিক্ষকের অভাব, অনেক জায়গায় ক্লাস বন্ধ, কোন স্কুলে আবার একা একা সব সারছেন প্রধান শিক্ষক। সোদপুরে কিন্তু অন্য ছবি। এখানকার 2টি সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা আছেন, কিন্তু পড়ুয়া নেই। সোদপুরে 2টি সরকারি স্কুল মিলে পড়ুয়া 5, শিক্ষকের সংখ্যা 30। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, এই 2 স্কুলের শিক্ষকদের কেন অন্য স্কুলে পাঠানো হচ্ছে না, যেখানে এখন শিক্ষকের সংকট? এই স্কুলে তো স্টুডেন্ট নেই, নামমাত্র স্টুডেন্ট, কিন্তু শিক্ষকরা আসছে, সময় কাটিয়ে চলে যাচ্ছে। এই শিক্ষকদের যদি অন্যত্র কোনো স্কুলে পাঠানো হয় তাহলে ওই স্কুলের পঠন পাঠনগুলো খুব সুবিধা হবে। বহু স্কুলের টিচারের অভাবে ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে, অথচ এখানে টিচাররা দিনের পর দিন, বছর পর বছর বসে বসে মায়না নিচ্ছে। এটা খুব দৃষ্টিকটু। সরকারের কাছে আবেদন করছি এই টিচারগুলোকে বিভিন্ন স্কুলে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য। এ নিয়ে 2 স্কুলেই কেউই মুখ খুলতে চাননি। সোদপুর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।